ওয়েলকাম টু এসডি ইনস্টিটিউট। ওয়েলকাম ইউ অল। আমি সুনীল অধিকারী তোমাদের সঙ্গে ইন্ডিয়ান পলিটির খুব গুরুত্বপূর্ণ একটি সেশন নিয়ে আলোচনা করব। এমসিকিউ সেশন, এটা ফান্ডামেন্টাল রাইটস বেসড এমসিকিউ, ঠিক আছে? অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস সংক্রান্ত এমসিকিউ তোমরা প্রত্যেকেই জানো। প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন দেখো, বলছে নিম্নলিখিতের মধ্যে কোনটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ কোনটি মৌলিক অধিকারের বিষয় নয় বা মৌলিক অধিকারের ভিতরে নেই। অপশনগুলি কি কি আছে আমরা দেখবো। মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আইনের দৃষ্টিতে সমতা রয়েছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে, তাই তো? প্রত্যেকটা জিনিস কিন্তু দেখো রয়েছে, কিন্তু বলছে সমান কাজের সমান বেতন। তাহলে কোন জিনিসটা নেই? এর জন্য কিন্তু আমাদের মৌলিক অধিকারটা পড়তে হবে, মৌলিক অধিকারের সমস্ত বিষয় আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তাহলে কি করে আমরা বুঝবো প্রত্যেকটা ধারার বিষয়বস্তু, ঠিক আছে? যেমন এই যে মত প্রকাশের স্বাধীনতা, এটা আমাদের রয়েছে 19 ধারা, তাই তো? বলছে আইনের দৃষ্টিতে সমান, এটা রয়েছে আমাদের 14 ধারা। প্রত্যেকটা বিষয় কি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এটা রয়েছে আর্টিকেল 32, তাই তো? খুব এইভাবে আমাদের প্রত্যেকটা ধারা যদি আমরা না জানি, তাহলে কিভাবে আমরা বিষয়টা জানবো এবং বিষয়টির উত্তরটা কিভাবে করবো? দেখো, সঠিক উত্তরটি তাহলে আমরা কিন্তু নেবো অপশন বি, অর্থাৎ সমান কাজে সমান বেতন। এইটা কিন্তু মৌলিক অধিকারের বিষয়। তাহলে এটা কিসের বিষয়? এটাও জানতে গেলে আমাদের আরো বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ডিপিএসপির বিষয় বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির বিষয়। কিন্তু এইটা কোনটা? এটা সমান কাজে সমান বেতন। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখবো। নেক্সট দেখো, পরের কোশ্চেনটা কি বলছে, মৌলিক অধিকার বলবৎ করার জন্য বিচার বিভাগ নিম্নলিখিত গুলির মধ্যে যেটি জারি করতে পারে। অর্থাৎ নিম্নে যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলির মধ্যে থেকে, অর্থাৎ মৌলিক অধিকার বলবৎ করার জন্য মানে কি বলবৎ বিষয়টা, অর্থাৎ মৌলিক অধিকারকে লঙ্ঘন করে সেটাকে পালন করানোর জন্য জোরপূর্বক, অর্থাৎ আইন দ্বারা জোরপূর্বক, অর্থাৎ আইন দ্বারা বলবৎযোগ্য। মৌলিক অধিকার একটা আইন দ্বারা বলবৎযোগ্য বিষয়, যেখানে ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য বিষয় নয়। প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের। এইবারটা দেখো, তাহলে কোশ্চেনটা আমরা কি পাচ্ছি? মৌলিক অধিকার বলবৎ করার জন্য বিচার বিভাগ। তাহলে মৌলিক অধিকার বলবৎ করছে যে বিচার বিভাগ, তাই তো? নিম্নলিখিত বিচার বিভাগ করার জন্য আর কি কোন বিষয়টা জারি করতে পারে? নিম্নলিখিত গুলির মধ্যে কি কি আছে আমাদের? অপশন এ ডিক্রি রয়েছে, অপশন বি অর্ডিন্যান্স, অপশন সি কি রিট বা লেখো, আর কি বলছে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি। এইবারটা সঠিক উত্তরটি কি হবে? দেখো, আমরা প্রত্যেকেই জানি অ্যাজ পার আর্টিকেল 32, as per article 32, আর এটা হচ্ছে সুপ্রিম কোর্ট এসপি, আর as per article 226 কি এটা হচ্ছে হাই কোর্ট। কি করতে পারে? যে মৌলিক অধিকার বলবৎ করানোর জন্য আর কি হাইকোর্ট আর কি 226 ধারা অনুযায়ী এবং সুপ্রিম কোর্ট 32 ধারা অনুযায়ী কি করতে পারে? রিটস বা লেখো জারি করতে পারে। অর্থাৎ সঠিক উত্তরটি কি হবে? অপশন সি, তাই তো? তাহলে সুপ্রিম কোর্ট বিচার বিভাগ বলে যে এখানে উল্লেখ করে দেয় সেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। যদি কোনো কারণে বলে যে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যদি বলা হয় সুপ্রিম কোর্ট কোনটা চায়, কত ধারায়, খালি বলতে আমরা 32 ধারায় রিটস জারি করতে পারে। যদি বলা হয় যে মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট কত ধারায় আর কি রিটস জারি করতে পারে, তাহলে কিন্তু আমরা বলবো 226 ধারায়। আর কি এই যে ডিগ্রি বিষয়টা কি? ডিগ্রি কথাটির অর্থ যদি আমরা বাংলা ধরি তাহলে কিন্তু রায়, এটা কিন্তু বাংলা লেখা নেই, আমি লিখে দিচ্ছি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ, ঠিক আছে? অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলে অধ্যাদেশ কখন জারি হয়? যখন আর কি যে লোকসভার কোনো মানে আর কি অধিবেশন বন্ধ থাকার তখন কি হয়, যে অর্থাৎ পার্লামেন্টের অধিবেশন যদি কোনো কারণে বন্ধ থাকে তখন কিন্তু রাষ্ট্রপতি কি করতে পারে? অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে সঠিক উত্তরটি পাচ্ছি কিন্তু অপশন সি, অর্থাৎ রিটস বা লেখো জারি করতে পারে মৌলিক অধিকার বলবৎ করার জন্য। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখবো। বলছে দেখো, ভালো করে কোশ্চেনগুলো করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? কি না সংবিধান নিম্নলিখিত যে ব্যক্তি ভারতীয় সংবিধানের সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটিকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছে। হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, হার্ট সোল অফ দ্য কনস্টিটিউশন। তাই তো? হার্ট অ্যান্ড সোল কে বলেছে? অপশন কি দেখবো আমরা? অপশন এ এম কে গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
সঠিক উত্তরটি কিন্তু আমরা নেব অপশন সি বা ডক্টর বি আর আম্বেদকর। তাহলে কি ডক্টর বি আর আম্বেদকর সংবিধান কি বলেছে, ভারতীয় সাংবিধানিক প্রতিবিধান অধিকারকে, বা যদি সাংবিধানিক প্রতিবিধান বলে তাহলে বলতে আমরা বলবো কি আর্টিকেল কত, আর্টিকেল 32 তে বলবো কিন্তু আমরা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, তাহলে কি এটা কি রয়েছে, এটা এই বিষয়টাকে এই যে আর্টিকেল অর্থাৎ 32 ধারাকে তোমাদের কোশ্চেন এভাবেও দিতে পারে যে ভারতীয় সংবিধানের 32 ধারাকে কোন ব্যক্তি যে ভারতীয় সংবিধান হার্ট এন্ড সোল বলেছেন বা কি যে হৃদয় এবং আত্মা বলেছেন, তাহলে কিন্তু আমরা বলবো 32 কি ডক্টর বি আর আম্বেদকর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে নিম্নলিখিত যে সরকারের আমলে, খুব ভালো করে দেখতে হবে, নিম্নলিখিত যে সরকারের আমলে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছিল। ঠিক আছে, কোন সরকারের আমলে আমাদের দেখতে হবে, ইন্দিরা গান্ধী সরকার, মোরারজি দেশাই সরকার, নরসিংহ রাও সরকার এবং পণ্ডিত বাজপেয়ী সরকার। এর দুটো গুরুত্বপূর্ণ সঠিক উত্তরটি কিন্তু আমরা নেব অপশন বি। এবার অপশন বি, তাহলে কি দেখো অপশন বি মোরারজি দেশাই সরকার, তাই অপশন বি আমরা নিলাম সঠিক উত্তর। এই যে তার সময়কালটা কত, 1977 থেকে 1978 এই সময়টা, সঠিক উত্তর আমরা নিয়েছি কি। আর ইন্দিরা গান্ধী, এটা কিন্তু অপশন, এটা কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর না। ইন্দিরা গান্ধীর বিষয়টা আমরা একটু বলবো। ইন্দিরা গান্ধী সরকার টাইমটা কত ছিল, 1966 থেকে 1977। ঠিক আছে, 1977 এইটা একটা কিনা ছিল। আর আরেকটা কথা ছিল 1980 থেকে 1984, এটাও কিন্তু এই সময়টাও কিন্তু ছিল কি ইন্দিরা গান্ধীর। ঠিক আছে, দুটো সময় কিন্তু তিনি ছিলেন। ঠিক আছে, যে এই সময় তিনি আর কি এই 1984 মানে এই সময় তিনি আর কি গুলিবিদ্ধ হয়ে মারা যান। কি কারণে, যে অপারেশন ব্লু স্টারের জন্য। অপারেশন ব্লু স্টারের জন্য। অপারেশন ব্লু স্টার কবে হয়, ব্লু স্টার যে পাঞ্জাবের যে স্বর্ণ মন্দিরের যে একটা অপারেশনটা, ঠিক আছে, সেটা কত 10 জুন 1984 কিন্তু হয়। তাহলে অপারেশন ব্লু স্টার কোন প্রধানমন্ত্রী করে, ইন্দিরা গান্ধী। এর কারণে কিন্তু তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। ঠিক আছে, তার কারণে কিন্তু তিনি ওই 1984 সালে কিন্তু অক্টোবর মাসে কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন। ক্লিয়ার। চলো নেক্সট দেখবো কি আছে কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অধ্যায় থেকে মৌলিক অধিকারের বিষয়টি বর্ণিত রয়েছে। খুব সহজ কোশ্চেন, যারা একটুখানি পড়েছো তারাই বলতে পারবে কিন্তু সঠিক উত্তরটা কি, যে কোন অধ্যায়। আমরা প্রত্যেকে জানি ভারতীয় সংবিধানের 3য় অধ্যায় 12 থেকে 35 ধারায় কিন্তু মৌলিক অধিকার রয়েছে। তাহলে দেখো এখানে অপশনগুলো একদম খুব সহজে আমরা বলে দিতে পারবো, এটা দ্বিতীয়। ঠিক আছে, 3য় অধ্যায়, সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। এটা নিয়ে আমি বেশি আলোচনা করলাম না। ঠিক আছে, তাহলে অর্থাৎ কি, তার কারণ কি, তাও আমি বলে দিচ্ছি। প্রথম ধারায় প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অধ্যায়ের বিষয়বস্তু কিন্তু আমরা জেনে রাখবো, কারণ কি পরীক্ষায় বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে। সব কোশ্চেনই যে একদম গুরুত্বপূর্ণ বা বিভিন্ন ভাবে ঘুরিয়ে দেবে এমন নয়। কিছু কিছু কোশ্চেন আছে একদম জলভাত কোশ্চেন আছে। ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তারপরে চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখবো, বলছে ভারতীয় সংবিধানের কি 19 ধারায় কয় প্রকার স্বাধীনতার কথা বলা রয়েছে। আমরা জানি যে 12 থেকে 35 ধারায় কি রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস, তাই তো। স্বাধীনতার 19 ধারায় কয় প্রকার স্বাধীনতার কথা, তাহলে যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আমাদের কত, 12 থেকে 35 ধারা আর্টিকেল। এটা হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইটস, তাই তো, ফান্ডামেন্টাল রাইটস লিখলাম ভালো কথা। এবার তার মধ্যে ধারা কি পাচ্ছি আমরা, 19 ধারা পাচ্ছি। এই 19 ধারায় কি পাচ্ছি, 19 ধারায় কয় প্রকার স্বাধীনতার কথা বলা রয়েছে, 5 প্রকার, 6 প্রকার, 3 প্রকার আর 2 প্রকার। তো সঠিক উত্তরটি কিন্তু অপশন বি বা 6 প্রকার স্বাধীনতার কথা কিন্তু বলা রয়েছে। কত ধারায়, ভারতীয় সংবিধানের 19 ধারাতে, তাই তো। কি কি, মত প্রকাশের স্বাধীনতা, সভা সমিতি গঠনের স্বাধীনতা, আর কি নিরস্ত্রভাবে সভা সমিতি গঠনের যে আন্দোলন করা যে বিষয়টা সেটা, আর কি সর্বত্র চলাফেরা, আর কি সর্বত্র বসবাস, এবং কি মানে ভারতের সর্বত্র আর কি সর্বত্র মানে ইচ্ছা অনুরূপ পেশা গ্রহণ। এই যে কটি স্বাধীনতার কথা কিন্তু বলা রয়েছে। আর এই যে মত প্রকাশের স্বাধীনতা, 19 ধারায় যে মত প্রকাশের স্বাধীনতা 19 ধারায়, তার ভিতরে কিন্তু সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথাটি কিন্তু অন্তর্নিহিত আছে। এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। চলো তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি। তারপরে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারাটি মৌলিক অধিকারের পরিপন্থী কোন আইনের মান্যতা প্রদান করে না, তাই তো।
মান্যতা প্রদান মানে সেই আইনের কোনো অস্তিত্বই রাখে না, ঠিক আছে, সংবিধান বহির্ভূত একটা বিষয় বলে ঘোষণা করে। সেটা কত ধারা আমাদের দেখতে হবে, যে তৃতীয় ধারা, চতুর্থ ধারা, দ্বাদশ ধারা বা ত্রয়োদশ ধারা, ঠিক আছে। এবার আমরা প্রত্যেকেই জানি তৃতীয় ধারায় রয়েছে আমাদের মৌলিক অধিকার, তাই তো, ফান্ডামেন্টাল রাইটস, তাই তো, তৃতীয় ধারা, তৃতীয় ধারাতে মৌলিক অধিকার নেই, তৃতীয় অধ্যায়টা আছে। তাহলে দেখো আর কি আরটা কোথায়, দ্বাদশ ধারা আর ত্রয়োদশ ধারা। এখানে দেখো অপশন, সঠিক উত্তরটি কিন্তু আমরা নেব অপশন ডি বা ত্রয়োদশ ধারা, তাই তো, বা আর্টিকেল 30 বা আর্টিকেল কত 30। এটাতে কিন্তু রয়েছে যে এটাই বলা আছে একদম পরিষ্কার ভাবে, মৌলিক অধিকারের পরিপন্থী এমন কোনো আইনের অস্তিত্ব থাকবে না। আর 12 ধারাতে কি বলা আছে, 12 ধারাতে ডেফিনিশন অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্র, স্টেট কথাটির সংজ্ঞা রয়েছে কত ধারায়, 12 ধারায়। স্টেট কথাটি, স্টেট কথাটির সংজ্ঞা কত ধারায় রয়েছে, সেটা কিন্তু রয়েছে আমাদের আর্টিকেল 12। বোঝা গেল? পরের কোশ্চেনটা কি আছে দেখবো, বলছে মানুষ কেনাবেচা বা বেগার শ্রম নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারাতে। মানুষ কেনাবেচা এবং বেগার শ্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা যদি বলে কোন ধারা, মানে এটা ভারতীয় সংবিধানের কোন বিষয়, তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে মৌলিক অধিকারের বিষয়, তাই তো। এটা কি বলবো আমরা, আমাদের ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের বিষয়। এইবারটা কিন্তু আমাদের কোশ্চেন জানতে চাই যে ভারতীয় সংবিধানের কোন ধারাতে মানুষ কেনাবেচা এবং বেগার শ্রমের বিষয়টিকে কি বলা হচ্ছে, ভারতীয় সংবিধানের যে ধারাতে রয়েছে নিষিদ্ধ করা, বেগার শ্রম, কেনাবেচা, বেগার শ্রম বা দাসত্ব, এই বিষয়টা নিষিদ্ধ করা হয়েছে। কি দেখবো আমরা, আর্টিকেল, অপশনগুলি কি কি আছে, অপশন এ কি আছে, আর্টিকেল 23 বা ধারা 23, অপশন বি ধারা 24, অপশন সি ধারা 25, অপশন ডি ধারা 26, ঠিক আছে। দেখো এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা নেব আর্টিকেল কত, 23। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের আর্টিকেল 23 বা 23 ধারায় কিন্তু বলা রয়েছে কি, যে বেগার শ্রম, মানুষ কেনাবেচা বা দাস কেনাবেচা বা বেগার শ্রম খাটানো, সেটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল 23 তে। সেটা 23 ধারা। আর 24 ধারাতে কি বলা আছে, 24 ধারাতে কিন্তু বলা আছে যে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কলকারখানা এবং যে কোনো দূষণমূলক কোনো কাজের সঙ্গে কোনো লোক শিশুকে কিন্তু যুক্ত রাখা যাবে না। এবার কোনো বিষাক্ত নয় এমন কোনো কাজের সঙ্গে যুক্ত করা যাবে না, এটা কিন্তু সংবিধানে বলে দেওয়া নেই, ঠিক আছে। চলো আর কি, আর 25 ধারা রয়েছে, 25 থেকে 28 ধারা আমি জানি আমরা ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, যেটা কিন্তু 25 থেকে 28 ধারা রয়েছে। 25 ধারায় কি আছে, 25 ধারায় রয়েছে কি ধর্ম স্বীকারের স্বাধীনতা, আর 26 ধারা রয়েছে কি ধর্ম পালনের সমস্ত রূপ স্বাধীনতা রয়েছে কিন্তু আর্টিকেল 26 বা ধারা 26-এ। চলো নেক্সট দেখবো কি আছে আমরা, পরের কোশ্চেন, পার্লামেন্ট কত সালে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন পাস করে? পার্লামেন্ট কত সালে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কত সালে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন পাস করে? দেখে নেবো অপশনগুলি কি কি আছে। অপশন কি আছে, অপশন এ রয়েছে 2019 সাল, তাই তো। অপশন বি রয়েছে কি 2014 সাল, অপশন সি রয়েছে 2009 সাল, অপশন ডি 2002 সাল, তাই তো। তারপরে দেখো কি, তাহলে সঠিক উত্তরটি কিন্তু আমরা অপশন সি বা 2009 সাল। পার্লামেন্ট 2009 সালে কিন্তু অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন পাস করে কিন্তু 2009 সালে। আর এখানে আরেকটা জিনিস আমরা বলবো 2009 সালে, তাই তো, যেটা মানে 2002 সালটা এখানে গুরুত্বপূর্ণ একটু কারণে, সেই কারণে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে 2002 সালে কিন্তু কত 86তম অ্যামেন্ডমেন্ট, তাই তো, যে ভারতীয় সংবিধানের 86তম অ্যামেন্ডমেন্ট, সেটা কত হয়েছে 2002 সালে, কি যে যেটা কিন্তু শিক্ষার অধিকারের ধারা মানে সংশোধন করা হয়েছে, যেটা কিন্তু 21-এর এ ধারার ভিতরে রয়েছে, কত 21-এর এ ধারাতে রয়েছে, তাই তো, বা যেটাকে বলা হয় শিক্ষার অধিকারের ধারা, তাই তো, সেটা কি বলা হয় 21-এর এ ধারা, যেটাকে কিন্তু শিক্ষার অধিকারের ধারা, ঠিক আছে, যেটা বা বলা হয় যে পার্লামেন্ট কি অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকারের ধারা, ঠিক আছে। সেটা ধারা বলে কিন্তু আমরা বলবো 21-এর এ ধারাতে রয়েছে এবং 86তম সংবিধান সংশোধন 2002। কিন্তু যদি বলে যে পার্লামেন্ট অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন কবে পাস করে, তাহলে কিন্তু আমরা বলবো 2009 সাল। ভুলিয়ে ফেললে হবে না, খুব সহজ এই কথা, আমি বারবারই বলি তোমাদের
প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু সচেতন থাকতে হবে। নেক্সট কি আছে, নিম্নলিখিত যে মৌলিক অধিকার কেবলমাত্র নাগরিকরা ভোগ করে কি ভোগ করতে পারে, বিদেশিরা নয়। ভালো করে দেখো, অর্থাৎ কিছু কিছু মৌলিক অধিকার আছে যেগুলো শুধুমাত্র নাগরিকরা ভোগ করে, বিদেশিরা ভোগ করে না, তাই তো? এবার তার জন্য আমরা আমাদের কিন্তু জানতে হবে যে বিদেশিরা কোন কোন মৌলিক অধিকারগুলো নাগরিকদের সাথে ভোগ করে, তাই তো? সেইগুলো যদি জানতে হয় তাহলে কিন্তু আমরা জানবো যে কি 20 ধারাটা আর কত 20 ধারা আর হচ্ছে 14 ধারা, এই দুটি ধারা হচ্ছে কি কিন্তু কি করে যে 20 আর এই যে 14 ধারা, এই ধারা দুটি কিন্তু কি করে যে বিদেশিরা ভোগ করে নাগরিকদের সাথে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কি হবে যে কোন ধারা বলছে নিম্নলিখিত কোন ধারাটি, শুধুমাত্র একটি ধারা, কোন ধারাটি যে নাগরিকরা ভোগ করে কিন্তু বিদেশিরা ভোগ করে, তাহলে কিন্তু কি এটা হচ্ছে যে 16 ধারাটি আমরা বলবো, ঠিক আছে? মানে কি এখানে 32 ধারাটি নাগরিকরা ভোগ করে সেই অর্থে কিন্তু ঠিক, কিন্তু শুধু কেবলমাত্র কি কেবলমাত্র নাগরিকরাই ভোগ করে, তাই তো? এইখানটায় আমাদের যদি বলি তাহলে আমাদের কিন্তু বলতে হবে যে 15, 16 আর কি 19 আর কি 29 আর 30, এই যে ধারা কটা রয়েছে এই ধারা কটা কিন্তু কি এই ধারা কটা কিন্তু কেবল আর কেবলমাত্র কি নাগরিকরা ভোগ করে, বিদেশিরা কোনোভাবেই ভোগ করতে পারে না, ঠিক আছে? কোনোভাবেই কিন্তু বিদেশিরা ভোগ করতে পারে না, ঠিক আছে? দেখো তাহলে কি এই যে এখানে কিন্তু নিম্নলিখিত যে মৌলিক কেবলমাত্র নাগরিকরা ভোগ করতে পারে, এখানে কিন্তু সবকটা মৌলিক সবকটা অধিকারে কিন্তু কি যদি কোশ্চেনটা সেইভাবে ধরা হয়, ঠিক আছে, কিন্তু কি প্রত্যেকটা অধিকারে কিন্তু নাগরিকরা ভোগ করতে পারে, কিন্তু কোন অধিকারে নাগরিকরা ভোগ করতে পারে না, তাহলে সেটা যদি হয় কোশ্চেনে তাহলে কিন্তু আমরা বলবো আর্টিকেল 16, তাই তো? ভোগ করে কিন্তু বিদেশিরা ভোগ করতে পারে না কোন অধিকারের মধ্যে 16টা, অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে যে সমতা যে বিষয়টা, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট দেখো, কোন ব্যক্তির সরকারি পদের বৈধতা যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নিম্নলিখিত কোন রিটসটি জারি করতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম যে কোন ব্যক্তি কি বলেছে যে রিটস জারি করতে পারে, মৌলিক অধিকার বলবৎকরণের জন্য হাইকোর্ট কত ধারায় 226 ধারায় আর সুপ্রিম কোর্ট 32 ধারায় কিন্তু কি রিটস বা লেখ জারি করতে পারে, তাই তো? এইবারটা এখানে পাচ্ছি আমরা কোন লেখটি জারি করতে পারে, কি কাজের জন্য? কোন ব্যক্তি সরকারি পদের বৈধতা যাচাইয়ের জন্য, ঠিক আছে? কি বন্দিপত্রকরণের মাধ্যমে কি একটা ব্যক্তিকে কেন কি কারণে গ্রেফতার করা হয় সেই বিষয়টা আছে, সে তার আর কি আদেশ দোষ আছে কি না সেই বিষয়টা যাচাই করা থাকে, তাহলে বন্দিপত্রকরণ যেটা 24 ঘন্টার মধ্যে কোন আর কি দোষী সমস্ত কিছু যাচাই করা হয়, ঠিক আছে, যে সে আদেশ দোষ করেছে কি না এটা যেটা আর কি আমাদের কোর্টে পেশ করতে হয়, ঠিক আছে? আর কি মানে আর কি কোন আসামিকে আগে গ্রেফতার হওয়া কোনো ব্যক্তিকে কোর্টে পেশ করা, দ্যাটস কল্ড বন্দিপত্রকরণ। অধিকার হচ্ছে পরমাদেশ আর উৎপেষণ। পরমাদেশ মানে কি? পরমাদেশ মানে যদি নিম্নতর আদালত বা কোনো ব্যক্তি কোনো কাজ করতে অস্বীকার করে তাহলে কিন্তু উচ্চতর আদালত তাকে কি বলে এই কাজটি করতে আদেশ করা, যে আমি পরমাদেশ কথাটি অর্থ আমরা আদেশ করছি যে তুমি এই কাজটি করো, ঠিক আছে? মানে আর অর্ডার করা। আর কি উৎপ্রেষণ, তাই তো? এবার উৎপ্রেষণ মানে কি? উৎপ্রেষণ মানে নিম্নতর আদালতের অনুরূপ মামলার আর কি রায়কে খারিজ করে দিয়ে সেই মামলা উচ্চতর আদালতে আনয়ন করা, দ্যাট ইজ কল্ড উৎপ্রেষণ, তাই তো? এটাকে বলা হয় উৎপ্রেষণ। আর খালি বাকি হচ্ছে আমাদের অপশন বি অধিকার পিচ্ছা, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। অধিকার পিচ্ছার মাধ্যমে কি করা হয়, যে কোনো ব্যক্তির যে আইনি যে কোনো ব্যক্তির যে পদে রয়েছে সেই পদের বৈধতা যাচাই করা, কোন অধিকার, ঠিক আছে, বা কোন অধিকারে সেই ব্যক্তি সেই পদে রয়েছে, সঠিক উত্তর অপশন বি বা অধিকার ইচ্ছা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখব। তারপরে দেখো পরের কোশ্চেন কি রয়েছে, সম্পত্তির অধিকার বর্তমানে ভারতীয় সংবিধানের যে ধারাতে রয়েছে, সম্পত্তির অধিকার বর্তমানে যে ধারাতে রয়েছে, কত ধারাতে রয়েছে? 300 ধারা। সঠিক উত্তর অপশন বি, তাই তো? সঠিক উত্তর রয়েছে অপশন বি। আর 35 ধারা এটা কিন্তু সন অফ সয়েল, যেটা কি কাশ্মীরের জন্য আর কি যে আলাদা সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে 1954, ঠিক আছে? আর 51 ধারায় আমরা জানি কি রয়েছে, 51 ধারায় কি আছে আমাদের? 51 ধারায় রয়েছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে? আর 350 ক ধারায় কি আছে? 350 ক ধারায় কিন্তু রয়েছে যে কোনো বাচ্চা বা কোনো শিশুর
মাতৃভাষায় তার আর কি যে এলিমেন্টারি এডুকেশন বা তার বেসিক এডুকেশন যেটা আর কি সেই শিক্ষা পাওয়ার অধিকার কিন্তু রয়েছে। একজন শিশুর যে মাতৃভাষা সেই মাতৃভাষায় তার যে এলিমেন্টারি এডুকেশন বা যে মানে আর কি যেটা আর কি প্রাইমারি এডুকেশন সেই প্রাইমারি এডুকেশন বা শিক্ষা পাওয়ার অধিকার কিন্তু রয়েছে একজন ব্যক্তি, সেটা কিন্তু 350-এর ধারাতে রয়েছে। প্রত্যেকটা ধারা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, তাহলে কিন্তু উত্তর একদম স্যাংশন করা যাবে। তারপর দেখো পরের কোশ্চেনে কি রয়েছে, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের সংখ্যা হ্রাস করা হয়। সংবিধান সংশোধনীর মাধ্যমে, কারণ মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস প্রথমে ছিল কত 7টি, এখন দে আর এখন নাও যদি ধরা হয়, নাও ফান্ডামেন্টাল রাইটস আছে কত, ফান্ডামেন্টাল রাইটস আছে কত 6টা, তাই তো, মানে একটা কমন হয়েছে। তাহলে আমরা বলবো কি যে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের সংখ্যা হ্রাস করা হয়, অর্থাৎ কমন হয় কোনটার মাধ্যমে, 42তম সংবিধান সংশোধনী 1976, 44তম সংবিধান সংশোধনী 1978, 46তম সংবিধান সংশোধনী 2002। তাহলে সঠিক উত্তরটি কি হবে, 44তম সংবিধান সংশোধনী 1978 এর মাধ্যমে। ঠিক আছে, যেটা আমি প্রথমে আলোচনা করলাম আর কি, যে তখন আর কি মোরারজি দেশাই সরকার ছিল 1978। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের 14 ধারা অনুযায়ী, খুব গুরুত্বপূর্ণ, ভারতীয় সংবিধানের 14 ধারা অনুযায়ী, ভারতীয় সংবিধানের 14 ধারা কি বলা হয়েছে, যে যে দুজন ব্যক্তি অনাক্রম্যতা ভোগ করেন, 14 ধারায় কি বলা রয়েছে, ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ 14 ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা, এই কথাটি বলা হয়েছে কিন্তু ভারতীয় সংবিধানের 14 ধারাতে। কিন্তু কোন দুজন ব্যক্তি এই অনাক্রম্যতা ভোগ করে, তো অনাক্রম্যতা মানে কি, অর্থাৎ এই 14 ধারা আর কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোন দুজন ব্যক্তি, অপশন দেখবো আমরা কি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রাজ্যপাল, রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী, কেবলমাত্র রাষ্ট্রপতি। সঠিক উত্তরটি নেব অপশন বি, অর্থাৎ রাষ্ট্রপতি এবং রাজ্যপাল। অ্যাজ পার আর্টিকেল 361 ভারতীয় সংবিধানের 361 ধারা অনুযায়ী কি বলা আছে, যে আইনের দৃষ্টিতে সমান যে বিষয়টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আর্টিকেল 14তে, আর্টিকেল 14তে রয়েছে, প্রথম আর্টিকেল 14তে রয়েছে ইকুয়ালিটি বিফোর ল, তাই তো, ইকুয়ালিটি বিফোর ল। এইবারটা কিন্তু সেটা কিন্তু আবার অনাক্রম্যতা রয়েছে, অর্থাৎ তার ব্যতিক্রম রয়েছে। কি কি সেই ব্যতিক্রমী ব্যক্তি দুজন হচ্ছে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল, সেটা কত, আর্টিকেল 361 অনুযায়ী। এইবারটা বিষয়টা কি কি অনাক্রম্যতা ভোগ করে, তারা যখন পদে থাকবেন রাষ্ট্রপতি এবং রাজ্যপাল, তাদের বিরুদ্ধে কোনরূপ ফৌজদারি কার্যকলাপ চালানো যাবে না, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি কার্যকলাপ করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনরূপ আর কি ফৌজদারি মানে দেওয়ানি মামলা চালানোর জন্য 2 মাস পূর্বে তাদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করতে হবে, আর কি তাদের কার্যের সম্পর্কে কোনরূপ আদালতে জবাবদিহি করতে তারা বাধ্য থাকবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে যে ডিটেইলস ছিল। দেখো ওটাই ছিল আমাদের কোশ্চেনের মানে আমাদের সেশনের লাস্ট কোশ্চেন। আমি আশা করব তোমাদের সেশনটি একদম পরিষ্কার হয়ে গেছে। যে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি এই কোশ্চেন সংক্রান্ত তোমাদের যদি কোনোরূপ কোশ্চেন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আর আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং লাইক করো এবং কমেন্ট করো আর শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং 5 টাকা বেল আইকনটিকে প্রেস করো। আমাদের চ্যানেলে কন্টিনিউ এরকম কনসেপ্ট এবং এমসিকিউ এর ক্লাস আমরা প্রোভাইড করে থাকি। সেজন্য বলবো সাথে থাকো, দেখতে থাকো এসবি ইনস্টিটিউট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে ফোকাস অন ইউর গ্রোথ। থ্যাংক ইউ।